ওকে, অলরাইট। আমার সাথে সাদিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাদিক? আমার সাথে তানিশা আছে। আচ্ছা, আজকে অনেক দিন পর লাইভ ক্লাস আসলাম। অনেক দিন পর না, আসলে অনেক মাস পর। তো তোমাদের যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের পরীক্ষার সামনে রেখে আমি চাচ্ছিলাম যে তোমাদের ইংলিশ এবং আইসিটি এই বিষয়গুলোর প্রস্তুতি যাতে করে মোটামুটি গোছানো যায়, এর জন্য বেশ কিছু ক্লাস নেওয়ার আর কি। হ্যাঁ, তো তোমরা যারা আছো ক্লাসে, একটু দ্রুত ক্লাসে জয়েন হও এবং যে কাজটা করতে পারো, ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। তাতে করে যেটা হবে যে বাকি যারা আছে তারা ক্লাসে যুক্ত হতে পারবে। অলরাইট, আমাকে একটু বলবা যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ এবং ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এই ব্যাপারটা একটু আমাকে জানাও, কেমন? এবং দ্বিতীয় যে বিষয়টা করবা সেটা হলো ক্লাসটা একটু শেয়ার করবা যাতে করে সবাই ক্লাসে আসে। আমি আসলে লাস্ট ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে যখন এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা ছিল, সে পরীক্ষার আগে। আমার সাথে রিয়াদ আছে। ওকে, এরপর শারমিন, সরি, শামিম আছে। শামিম বলছে ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে অনেক ভালো আছি। আচ্ছা, তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করব এবং চেষ্টা করবো একটু ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে সবাই ক্লাসে যুক্ত হয়। যারা এইচএসসি 25 ব্যাচের আছো, আমরা চেষ্টা করব, মানে আমি চেষ্টা করব তোমাদের আইসিটি এবং ইংলিশ এই দুটা সাবজেক্টের প্রস্তুতি মোটামুটি যেন গোছানো যায় এবং এই দুটা বিষয়ে যেন ভালো করা যায়। যতটা সম্ভব আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে। ক্লাসগুলো করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে, এইটুকু আমি আশাবাদী। আচ্ছা, তো একটু তাহলে সবাই শেয়ার করে দিবা। একটু বলো, আমাকে শেয়ার করে জানাও যে স্যার হ্যাঁ শেয়ার ডান, এটা একটু আমাকে বলবা, ঠিক আছে? ওকে, আমাকে রিয়াদ বলছে হ্যাঁ স্যার, অল রাইট। ওকে, ঠিক আছে, সব ঠিক থাকলেই হলো। আচ্ছা, সো অনেক দিন পর পর ক্লাস নিচ্ছি, অনেকেই আসবে আবার অনেকে নাও আসতে পারে, অসুবিধা নাই। তো দেখো, আমরা আজকে এইচএসসি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং, এটার আজকে আমরা প্রথম ক্লাস করব। তো আমরা কি কি আসলে এই অধ্যায়ের মধ্যে শিখব, মানে প্রথমত আমরা থিওরিটিক্যাল যে পার্টটা আছে এই অধ্যায়ের সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই প্রোগ্রামটা পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়ের থিওরি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা অনেকেই ভালোভাবে জানি না। সো থিওরি বিষয়গুলো যদি জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অধ্যায়টা পারবো না, অর্থাৎ প্রোগ্রাম করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। প্রোগ্রামগুলো আমরা বুঝবো না কোনটা কী কারণে ইউজ হয় এবং আমরা কখন কী ধরনের অপারেটর ইউজ করতে হয়, আরও ইত্যাদি অনেক বিষয় আছে। বা চলক কীভাবে লিখতে হয়, কিওয়ার্ড আমরা কেন ইউজ করব, তো ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের প্রপার আইডিয়া না থাকলে আমরা কিন্তু প্রোগ্রাম করতে গেলে সমস্যায় পড়ব। তো এর জন্য তোমরা জানো যে আমি প্রথমে থিওরি পার্টটা ভালো করে কভার করাই। এটা করলে যেটা হয় যে তোমার এমসিকিউ পার্টটা কভার হয়ে যাবে এবং সাথে যখন প্রোগ্রাম করবা তখন বিষয়গুলো তোমার কাছে খুব সহজ মনে হবে, প্রোগ্রামের বিষয়গুলো আর কি, বিকজ তুমি আগে থেকে ওই বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক থাকবে তোমার। ওকে, সো একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবা, তাতে করে যেটা হবে বাকিরা ক্লাসে জয়েন করতে পারবে। ওকে, তো দেখো তাহলে আমাদের আজকে সি প্রোগ্রামের লেকচার 1, আমাদের মূলত থিওরি এই পার্টের মধ্যে কি কি বিষয় শিখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু কথা বলি। দেখো, আমি নর্মাল ফ্লোতে ক্লাস নিব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় একদম খুব ঠান্ডা মাথায় বোঝার জন্য। হ্যাঁ, ঠান্ডা মাথায় যেন প্রত্যেকটা বিষয় বোঝা যায়। আমরা খুব তাড়াহুড়া করব না। সবাই যদি রিল্যাক্সে ক্লাসটা করি, সেক্ষেত্রে প্রত্যেকটা টপিক আমরা ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করবা, আমরা এই যে এখানে একটু দেখব যে কি কি বিষয় আমাদের থিওরি অংশের মধ্যে পড়তে হবে মূলত। তো খেয়াল করো, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামের ধারণা, এই বিষয় সম্পর্কে আমরা কথা বলবো। তারপর প্রোগ্রাম কি, এটা জাস্ট একটা সাধারণ বিষয়। এরপর প্রোগ্রামের ভাষার স্তর, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। তারপর অনুবাদক প্রোগ্রাম, দেন একটি প্রোগ্রামের সংগঠন, একটি প্রোগ্রাম তৈরি করার জন্য কী ধাপ আমাদের ফলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রোগ্রামের ভুল নিয়ে কথা বলবো, চলক, ধ্রুবক, তারপর কিওয়ার্ড, সি প্রোগ্রামের অপারেটর। সো এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টপিকগুলো স্কিপ করে তুমি কখনো প্রোগ্রামিং এই অধ্যায়ের মধ্যে ভালো করতে পারবে না। এই অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ যাই আসুক, এই বিষয়গুলো ক্লিয়ার না থাকলে ভালো করা অসম্ভব, ঠিক আছে?
সো চলো তাহলে শুরু করা যাক। আমরা আজকে দেখা যাক আজকে আমরা কতগুলো টপিক কভার করতে পারি। হ্যাঁ, আজকে আমরা দেখার চেষ্টা করব যে কতগুলো টপিক আজকে কভার করা যায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে হচ্ছে আমরা থিওরি অংশটা কয়েকটা ক্লাসের মাধ্যমেই কভার করতে পারি, মানে খুব অল্প সংখ্যক ক্লাসের মাধ্যমে। সো চলো শুরু করা যাক। প্রথমত দেখো, প্রোগ্রামের ধারণা, এই টপিকটা একটু ভালো করে মাথায় রাখবা। এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে তোমাদের, রাইট? এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো দেখো, প্রোগ্রামের ধারণা এই টপিকটা আসলে কি। প্রোগ্রামের ধারণা এই টপিকটা আসলে কি, তো এখানে কিছু বিষয় বলা আছে। একটা আমি তোমাদেরকে বিষয়গুলো বলি এবং এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো একটু তোমরা নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, দেখো যে কম্পিউটারে একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা আসলে ইংলিশে সিপিইউ বলে থাকি সংক্ষেপে, যেটার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে আছে। তো আমরা এটাকে বর্তমানে আমরা যেটি মাইক্রো প্রসেসর হিসেবে চিনি, তার মধ্যে এক বা একাধিক সিপিইউ থাকে, অর্থাৎ মাইক্রো প্রসেসর যেটা আছে তার মধ্যে এক বা একাধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। তো এই যে সিপিইউটা আছে, সেই সিপিইউর কাজটা আসলে কি? সিপিইউর কাজ হচ্ছে মূলত হিসাব নিকাশ করা, ঠিক আছে? তো মাইক্রো প্রসেসরের মধ্যে যেসব হিসাব নিকাশ করা হয় তার মধ্যে আমরা কি কি কাজগুলো করে থাকি, কি কি অপারেশন করা হয়, তার মধ্যে মূলত যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে বিভিন্ন অপারেশনগুলো কিন্তু আমরা সিপিইউর মধ্যে, মানে মাইক্রো প্রসেসরের মধ্যে আমরা এই কাজগুলো করি, যেগুলো সিপিইউর সাহায্যে মূলত করা হয়। তো এখন তুমি যখন এইসব অপারেশনগুলো করবা, যখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয়গুলো করবা, তখন কিন্তু তোমার ডেটা নিয়ে কাজ করতে হয়, চলক নিয়ে কাজ করতে হয়। সো তুমি যখন চলক নিয়ে কাজ করবা, তোমার ধরো তুমি যোগ করবা, গুণ করবা অথবা ভাগ করবা, তো চলক নিয়ে কাজ করতে গেলে কি হয় যে তোমার ডেটাগুলো হচ্ছে কোথাও এক জায়গায় স্টোর করতে হবে, রাখতে হবে, তাই না? তুমি দুইটা সংখ্যা যোগ করবা, সো দুইটা সংখ্যা যোগ করার জন্য অথবা গড় বের করার জন্য যে কাজটাই তুমি করো না কেন, তোমার কিন্তু সেটাকে একটা জায়গায় রেখে তারপর কাজটা করতে হবে, কোনো একটা মেমোরিতে সেটাকে রাখতে হবে, এর পরবর্তীতে আমাদের কাজগুলো করতে হয়, ঠিক আছে? সো এই যে আমাদের ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? মেমোরির প্রয়োজন হয়। সেখান থেকে হচ্ছে আমরা মূলত মেমোরি সম্পর্কে জানতে পারবো বা মেমোরি সম্পর্কে আমরা কথা বলবো। তো খেয়াল করবা তাহলে, ওকে? তাহলে খেয়াল করবা, এই যে প্রোগ্রামের ধারণা, এই বিষয়ের মধ্যে আমাদের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা যখন মাইক্রো প্রসেসরের মাধ্যমে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা করে থাকি, তখন মূলত এই কাজগুলো করার জন্য আমাদের ডেটার প্রয়োজন হয়, আমাদের চলক নিয়ে কাজ করতে হয়, এবং আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করব সেই ডেটাগুলোকে একটা জায়গায় রেখে কাজ করতে হয়। সো কোথায় রাখবো আমরা হচ্ছে অবশ্যই সেটাকে একটা মেমোরিতে রাখবো, মেমোরি থেকে সেটাকে প্রসেস করে আমরা আউটপুটে দেখাবো, ঠিক আছে? সো এখন এই যে ডেটা আমরা সংরক্ষণ করব, সেটা কোথায় সংরক্ষণ করব? মেমোরিতে সংরক্ষণ করব। সো এখান থেকে আসছে কি মেমোরি। তো একটু খেয়াল করবা, এই যে আমরা যদি কম্পিউটারের মেমোরিকে ভাগ করি, এখান থেকে এমসিকিউ আসে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আমরা যদি কম্পিউটারের মেমোরিকে ভাগ করি, তাহলে কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের। একটা হলো স্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলি নন ভলাটাইল মেমোরি, আরেকটা হলো অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলি ভলাটাইল মেমোরি। তাহলে তোমরা একটু মাথায় রাখবা, এটা থেকে বিগত বছরে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বছরেই কিন্তু এমসিকিউ আসে কোনো না কোনো বোর্ডে। সো একটু এটা ইম্পর্টেন্স দিয়ে দেখবা। তা হলো যে স্থায়ী মেমোরি, যেটাকে ইংলিশে আমরা বলি নন ভলাটাইল মেমোরি, আরেকটা হলো অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলি ইংলিশে ভলাটাইল মেমোরি, ঠিক আছে? সো এখন স্থায়ী মেমোরি জিনিসটা কি, যদি ক প্রশ্নে আসে। আচ্ছা, আমাকে ফারদিন বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সি প্রোগ্রামিং ক্লাস কয় পর্ব হবে মোট? আচ্ছা, সি প্রোগ্রামিং এই অধ্যায়টা শেষ করতে আমার অ্যাটলিস্ট হচ্ছে 10 থেকে 12টা ক্লাস লাগবে, ঠিক আছে? আমি 12 ক্লাসের মধ্যে চেষ্টা করব এই যে পুরো অধ্যায়টা একদম A to Z যা কিছু আছে সবগুলো হচ্ছে বিষয় কভার করার জন্য। যদি তোমরা সাথে থাকো তাহলে আমি ক্লাসগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমার আগের ক্লাস নেওয়া আছে, তোমরা দেখছো হয়তো, আমি 23 ব্যাচের জন্য আগে ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে। সো ওই ক্লাসগুলোর মধ্যে কিন্তু কিছু সমস্যা হচ্ছে যে মাঝখানের দুই একটা ক্লাসে হয়তো সাউন্ডের একটু প্রবলেম আছে, যেটা নিয়ে হচ্ছে অনেকে সাফার করে। সো এর জন্য আসলে যেটা হয় যে
তোমার অনেকেই ক্লাসগুলো করতে পারে না, মানে দেখা যায় সাউন্ডের একটু প্রবলেম থাকার কারণে অনেকের ওই পরিমাণ আসলে ধৈর্য থাকে না যে ক্লাসগুলো কন্টিনিউ করবে। তো যাই হোক, তো আমি তোমাদের জন্য আবার লাইভ নিচ্ছি। তোমাদের কাজ থাকবে ক্লাসগুলো কন্টিনিউ করা এবং আমার সাথে থাকা। ইনশাল্লাহ আইসিটি, ইংলিশ এসব বিষয় নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না যদি আমার ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করো। তো খেয়াল করবা তাহলে স্যার, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি যে কম্পিউটারের মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা কি বলি, একটাকে হচ্ছে আমরা বলি স্থায়ী মেমোরি, যেটাকে ইংলিশে বলা হয় নন ভলাটাইল মেমোরি। আরেকটা হলো অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংলিশে বলি ভলাটাইল মেমোরি। ঠিক আছে, তো এখন স্থায়ী মেমোরি জিনিসটা আসলে কি, বা স্থায়ী মেমোরি কাকে বলে, এটা প্রশ্নে আসতে পারে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে এই জিনিসটা আসতে পারে। তাহলে যদি বলা হয় নন ভলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি কাকে বলে, তাহলে তোমরা বলবা যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে আমরা বলি স্থায়ী মেমোরি। অর্থাৎ তুমি যদি তোমার কম্পিউটারটা বন্ধ করে দাও, তোমার মেমোরিতে কিন্তু ডেটাগুলো সংরক্ষিত থাকবে, ডেটাগুলো হচ্ছে চলে যাবে না, সেটাকে আমরা কি বলি, স্থায়ী মেমোরি বলি। যেমন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি স্থায়ী মেমোরি, তোমাদেরকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি স্থায়ী মেমোরি। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় নিচের কোনটি স্থায়ী মেমোরি, তখন তোমরা অ্যান্সার করবা হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, তারপর হচ্ছে ইউএসবি ড্রাইভ, এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী মেমোরির উদাহরণ। ঠিক আছে, ওকে, তাহলে কি কি বললাম? স্থায়ী মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, দেন ইউএসবি ড্রাইভ, এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। এবং স্থায়ী মেমোরি কাকে বলে? যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটাগুলো সংরক্ষিত থাকে তাকে আমরা বলবো স্থায়ী মেমোরি, অর্থাৎ ডেটাগুলো চলে যাবে না। আর অস্থায়ী মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরির বিপরীত হবে। তাহলে কি হবে? অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংলিশে বলি ভলাটাইল মেমোরি, অর্থাৎ যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করা মানে বন্ধ করলে, যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় বা চলে যায় তাদেরকে আমরা বলি কি অস্থায়ী মেমোরি, যেমন হচ্ছে র্যাম। তো এটা যদি আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাকে বুঝাই, ধরো তুমি তোমার মোবাইলের মধ্যে একটা গেম খেলতেছো, রাইট? তো তোমার গেমটা আসলে কোথায় রাখা থাকে? তোমার গেমটা মূলত র্যামে রাখা থাকে। হ্যাঁ, তোমার যে গেমটা সেটা হচ্ছে, বা অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো মূলত তোমার র্যামের মধ্যে রাখা থাকে। তো তুমি যখন গেম খেলো, সামহাও তোমার মোবাইল যদি কখনো বন্ধ হয়ে যায়, ধরো চার্জ শেষ, কোনো কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল, বা তোমার পিসিতে তুমি গেম খেলতেছো, হঠাৎ করে হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তোমার পিসিটা অফ হয়ে গেল, যখন পুনরায় তুমি পিসিটা চালু করবা বা ফোনটা চালু করবা, তখন কিন্তু তোমার গেমটা আর থাকবে না। তার মানে তোমার গেমটা হচ্ছে তখনই সক্রিয় ছিল, তখনই চালু ছিল যখন তোমার মোবাইলটা অন ছিল। তখন অন থাকা অবস্থায় তোমার ডিভাইসটা অন থাকা অবস্থায় কিন্তু তোমার মেমোরির একটা জায়গা দখল করে তোমার যে গেমসটা সেটা কিন্তু রান হচ্ছিল। বাট যখন তোমার মোবাইলটা অফ হয়ে গেল অথবা পিসিটা বন্ধ হয়ে গেল, পুনরায় যখন চালু করবা তখন দেখবা তোমার অ্যাপ্লিকেশনটা আর ওপেন নাই বা গেমটা আর চলতেছে না, একদম শুরু থেকে আসবে সব কিছু, রাইট? কিন্তু তুমি দেখবা তোমার সিস্টেম যে মেমোরি আছে, অর্থাৎ একটা কম্পিউটার চলার জন্য যে সিস্টেমটা আছে এবং একটা মোবাইল চলার জন্য এটার যে সিস্টেম মেমোরি আছে, যেটাকে আমরা রোম বলে থাকি, সেটা কিন্তু দেখবা কখনো হচ্ছে মোবাইল বন্ধ হয়ে যাক, মোবাইল হচ্ছে তোমার 1 বছর বন্ধ থাকুক, সেটা কিন্তু কখনো হারিয়ে যাবে না, সেটা সব সময় থাকবে। ঠিক আছে, সো রোম হচ্ছে মূলত একটা হচ্ছে স্থায়ী মেমোরি, আর র্যাম যেখানে আমরা সাময়িকের জন্য কিছু রেখে কাজ করে থাকি, সেটা হচ্ছে মূলত একটা অস্থায়ী মেমোরি। বোঝা গেছে? ওকে, তাহলে স্যার আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। হ্যাঁ, স্থায়ী মেমোরি কাকে বলে এবং অস্থায়ী মেমোরি কাকে বলে, স্থায়ী মেমোরির এক্সাম্পলগুলো একটু মাথায় রাখতে হবে এবং অস্থায়ী মেমোরির এক্সাম্পলটা একটু মাথায় রাখবা, তা হলো হচ্ছে র্যাম। ঠিক আছে, অস্থায়ী মেমোরির যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় একটা এক্সাম্পল দাও বা নিচের কোনটি অস্থায়ী মেমোরি, আমরা বলবো সেটা হচ্ছে র্যাম, যেখানে আমরা আমাদের ডেটাটাকে হচ্ছে সাময়িকের জন্য রেখে কাজ করে থাকি। আমাদের ডিভাইস যদি অফ হয়ে যায়, পুনরায় চালু করলে সেই জিনিসটাকে হচ্ছে আমরা আর পাই না, এটাকে আবার পুনরায় চালু করতে হয়। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে দেখো, কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় অস্থায়ী মেমোরি ব্যবহার করে। স্থায়ী মেমোরিগুলো বেশ ধীর গতির হয় বলে সেগুলো ব্যবহার করা হয় না। অর্থাৎ এই যে কম্পিউটারের যে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, একটু খেয়াল করবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে
সেগুলো যখন আসলে আমরা ইউজ করে থাকি তখন সেগুলো মূলত অস্থায়ী মেমোরিতে হচ্ছে আমরা কি করি, মানে আমরা যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি সেগুলো মূলত আমরা র্যামের মধ্যে রেখে, অর্থাৎ অস্থায়ী মেমোরির মধ্যে রেখেই কিন্তু আমরা কাজ করে থাকি। বিকজ স্থায়ী মেমোরি যেগুলো আছে, যেটা হচ্ছে রোম, সেগুলো যেহেতু স্লো, এর জন্য আমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটা রেখে কাজ করি না। আমাদের ডিভাইসগুলো মূলত বা কম্পিউটারগুলো মূলত হচ্ছে অস্থায়ী মেমোরিতে এই ডাটাকে রেখে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, সো কাইন্ডলি আমাকে একটু স্যার বলবা এই পর্যন্ত তোমাদের কাছে একটু ক্লিয়ার কিনা, এইটুকু হচ্ছে আমাকে একটু বলবা। তাহলে আমরা শুরু থেকে কি পড়লাম স্যার একটু যদি দেখি, আমরা কি পড়লাম। আমরা পড়লাম প্রথমত আমরা জানি যে কম্পিউটার হচ্ছে একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ বলে থাকি। তো আমরা বর্তমানে যেটিকে হচ্ছে মাইক্রো প্রসেসর হিসেবে চিনি, সেখানে হচ্ছে অনেকগুলো কি আছে, সিপিইউ থাকে। তো এই যে সিপিইউ, যেটা মানে মাইক্রো প্রসেসরের মধ্যে যে সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, সেটার কাজ হচ্ছে মূলত হিসাব নিকাশ করা, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো করা। সো এই কাজগুলো করতে গেলে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হয়। সো যখন আমরা ডেটা নিয়ে কাজ করব সেটাকে মেমোরিতে রাখতে হয়। সেখান থেকে আমাদের আসছে হচ্ছে কম্পিউটারের মেমোরি। সেখানে আমরা দুই ধরনের মেমোরি পাচ্ছি, একটা হচ্ছে স্থায়ী, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নন ভলাটাইল, আর একটা হলো হচ্ছে ভলাটাইল মেমোরি, যেটাকে আমরা বলি অস্থায়ী মেমোরি। সো স্থায়ী মেমোরি বা নন ভলাটাইল মেমোরি যেটা আছে, এটা হচ্ছে এমন একটা মেমোরি যে কম্পিউটার যদি আমরা মানে আমাদের কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করার পরেও কিন্তু ডাটাগুলো এই মেমোরিতে সংরক্ষিত থাকে। অর্থাৎ সেই তোমার ডাটাগুলো কিন্তু হারিয়ে যায় না, ডাটাগুলো হচ্ছে মেমোরিতে সংরক্ষিত থাকবে ডিভাইসটা যদি বন্ধ হয়ে যায়। আর অস্থায়ী মেমোরি হচ্ছে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে ডাটাগুলো কিন্তু হারিয়ে যাবে। ডাটাগুলো ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে যতক্ষণ হচ্ছে আমাদের ডিভাইসটা অন থাকবে। কোনো একটা অ্যাপ্লিকেশন যখন ওপেন করবা তখন ওই অ্যাপ্লিকেশনটা এই যে অস্থায়ী মেমোরির মধ্যে কিন্তু রেখে অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়। মোবাইল অফ হয়ে গেলে কিন্তু সেটাও হারিয়ে যাবে। যখন তুমি যে কোনো ডিভাইস বা মোবাইল ফোন বা কম্পিউটার যখন অন করবা, দেখবা শুরু থেকে সব কিছু আবার আসছে। ঠিক আছে, সো আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে একটু আমাকে বলো ক্লিয়ার কিনা এই বিষয়গুলো তোমাদের কাছে। অনেক দিন পর ক্লাস নিচ্ছি আমি, আসলে অনেক দিন বলতে অনেক মাস। লাস্ট ক্লাস নিচ্ছিলাম যখন 24 ব্যাচের তোমার আইসিটি পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা যখন ছিল তখন ক্লাস নিয়েছিলাম, এরপর আর ক্লাস নেওয়া হয় নাই। ওকে স্যার, এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। একটু আমাকে জানাবা কেমন, কোনো প্রশ্ন থাকলে সেটাও বলতে পারো, আমি ক্লিয়ার করে দিব। এগুলো আসলে থিওরি অংশ, এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবা না। আবার দেখা যাবে হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিংয়ের মেন বিষয়গুলো পড়বো তখন অনেক সমস্যা তোমাদের থেকে যাবে। সো এর জন্য প্রত্যেকটা বিষয় জেনে জেনে যাওয়াই ভালো। যখন দেখবা আমি প্রোগ্রামগুলো বুঝাবো তখন দেখবা এগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। ওকে, রিয়াদ বলছে ক্লিয়ার, অলরাইট। এরপর ফারদিন বলছে ক্লিয়ার। আচ্ছা, একটু কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার করে দিও, তাতে করে যেটা হবে যে আমাদের সাথে সবাই কানেক্ট হতে পারবে। আচ্ছা, রাফি আছে, রাফি হচ্ছে 24-এর স্টুডেন্ট। হ্যাঁ, আমার অনেক পছন্দের একজন ছাত্র। রাফি, কী অবস্থা তোমার? আচ্ছা, এরপর বলছে আমাকে এখন থেকে কি প্রতিদিন ক্লাস হবে স্যার? আচ্ছা, প্রতিদিন তো আসলে ক্লাস আমি নিতে পারবো না হয়তো, তবে চেষ্টা করব উইকলি 3 থেকে 4টা ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, বাট তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ ক্লাসগুলো আমি কন্টিনিউ করব। আশা করি হচ্ছে এই দুইটা সাবজেক্ট নিয়ে তোমাদের সাফার করতে হবে না। ইংলিশ এবং আইসিটি এই দুইটা সাবজেক্টে অবশ্যই তোমরা ভালো করবা, এইটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। আচ্ছা, সোহেল বলছে ক্লিয়ার, ওকে। এরপর রহিমা বলছে ক্লিয়ার, অলরাইট। আচ্ছা, তো খেয়াল করো তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মেমোরি যেগুলো আছে, হ্যাঁ আমাদের যে মেমোরিগুলো আছে। আচ্ছা, আমাকে আরফিনা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 24 ব্যাচে ছিলাম, আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল আমার জন্য, আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছি শুধু আপনার ক্লাস করেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আরও অনেক দূরে যাবা, আরও সামনে অনেক কিছু বাকি আছে। ঠিক আছে ইনশাল্লাহ। তো খেয়াল করো তাহলে আমরা এখন কি পড়বো যে আমাদের যে মেমোরিগুলো থাকে সেই মেমোরিগুলোর স্তর সম্পর্কে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করবা তোমরা। এই যে
আমাদের যে মেমোরি থাকে সেই মেমোরির মধ্যে সব থেকে যে ফাস্ট মেমোরিটা আছে, সব থেকে ফাস্ট যে মেমোরিটা, সেটা হচ্ছে মূলত রেজিস্টার। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ফাস্ট মেমোরি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাশ লেভেল 1 এবং ক্যাশ লেভেল 2। এরপর তারপর হচ্ছে তোমার র্যাম, তারপর হলো ভার্চুয়াল মেমোরি। তো তোমাদের আচ্ছা, আমাকে বলছে স্যার তারিখ বলে দিলে ভালো হয়। আচ্ছা, এটা তো আমি এখন বলতে পারতেছি না, তবে আমি ট্রাই করব, তোমাদেরকে আমি জানিয়ে দিব। আজকে আসলে আমার এটা ক্লাসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি ক্লাসটা নিয়ে দেখি, এমন একটা ক্লাস, বুঝছো? বিকজ আমি তো অনেকদিন ক্লাস থেকে দূরে ছিলাম, ওরকম আমার আমার সাথে তোমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট খুব একটা ছিল না। তো এর জন্য আজকে ক্লাসটা নিলাম। তো পরবর্তীতে আমি ক্লাস নেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিব, বা একটা যে ক্লাসগুলো কীভাবে নেওয়া যায়, কোন কোন দিন নেওয়া যায়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে পরে দিয়ে বলে দিব। আচ্ছা, তো খেয়াল করবে একটু। আমি যেহেতু বললাম যে আমি এই সাবজেক্টগুলোতে তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না ইনশাল্লাহ। এগুলো তো অবশ্যই তোমরা ভালো করবা, জাস্ট একটু ভালো করে পড়াশোনা করতে হবে। বাসায় আমি যেগুলো পড়াচ্ছি বাসায় একটু এগুলো মানে পড়াশোনা করতে হবে, এই আর কি। হ্যাঁ, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, ইনশাল্লাহ ভালো করতে পারবা যদি পড়াশোনা করো। তো খেয়াল করবা। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রেজিস্টার যে মেমোরিটা, হ্যাঁ, মানে এখানে ব্যাপারটা হলো, দেখো তুমি ভার্চুয়াল মেমোরি দেখতে পাচ্ছ। এই ভার্চুয়াল মেমোরি হচ্ছে যে মেমোরিটা আছে সেটার স্পিডটা সব থেকে কম, বোঝা গেছে? ভার্চুয়াল মেমোরির স্পিডটা সব থেকে কম। যত তুমি উপরের দিকে উঠবা তত হচ্ছে তোমার মেমোরির স্পিডটা বাড়বে, মানে মেমোরিটা ফাস্ট কাজ করবে এবং সেটার দামও কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে আমরা যখন নিচ থেকে উপরে যাব, এই যে খেয়াল করো, যখন আমরা নিচ থেকে উপরে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে মেমোরির স্পিডটা, মেমোরির গতি কিন্তু বাড়বে। হ্যাঁ, মেমোরির গতি কী হবে? বৃদ্ধি পাবে, এবং একই সাথে মেমোরি কিন্তু দামটাও বৃদ্ধি পাবে। ওকে, এরপরে খেয়াল করো, তুমি যখন উপর থেকে নিচে আসবা তখন মেমোরির স্পিডটা হচ্ছে কমে যাবে, মানে গতি হচ্ছে কম। হ্যাঁ, গতি কমবে, গতি কমবে, এবং দামটাও কিন্তু হচ্ছে হ্রাস পাবে, মানে দামটাও হচ্ছে কি হবে? হ্রাস পাবে। হ্যাঁ, দাম হ্রাস পাবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে, স্যার খেয়াল করেন, মূল ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা, মেমোরির গতি মানে হচ্ছে মেমোরি কত ফাস্ট কাজ করতে পারে। যেমন তুমি দেখবা যাদের মেমোরির হচ্ছে সাইজটা একটু বড়, হ্যাঁ, র্যাম যে ফোনগুলোর হচ্ছে বেশি, বা যেগুলোর প্রসেসর হচ্ছে একটু হাই, হ্যাঁ, সে মোবাইলগুলো বা সেই ডিভাইসগুলো দেখবে একটু দ্রুত ফাস্ট কাজ করতে পারে। আর যেগুলো র্যাম হচ্ছে কম, দেখা যায় সে মেমোরিগুলো বা যাদের প্রসেসর হচ্ছে ওরকম ফাস্ট না, যাদের র্যাম কম থাকে, যে ডিভাইসগুলো র্যাম কম থাকে সেই ডিভাইসগুলো কিন্তু একটু স্লো কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত মেমোরির গতি। অর্থাৎ মেমোরি হচ্ছে কত দ্রুত হচ্ছে ক্যালকুলেট করতে পারে, ডেটাগুলো নিয়ে হচ্ছে কত দ্রুত কাজ করতে পারে, এটা হচ্ছে মূলত মেমোরির গতি, ঠিক আছে? তো এখানে মূল বিষয়টা হলো, খেয়াল করবা যে ভার্চুয়াল মেমোরির স্পিড সব থেকে কম। তুমি যখন উপরে যাবা, র্যামে যখন শিফট করবা, তখন এটার গতি সব থেকে বেশি, মানে সব থেকে বলতে ভার্চুয়াল মেমোরি থেকে বেশি। যখন তুমি ক্যাশ লেভেল 2-তে যাবা, এটার গতি হচ্ছে ভার্চুয়াল মেমোরি এবং র্যাম থেকে বেশি। যখন তুমি ক্যাশ লেভেল 1-এ যাবা, এটার গতি বাকি যে তিনটা আছে, ক্যাশ লেভেল 2, র্যাম এবং ভার্চুয়াল মেমোরি, তাদের থেকে বেশি। আর সর্বশেষ হচ্ছে রেজিস্টার, যেটার গতি সব থেকে বেশি। আর যত তুমি উপরের দিকে শিফট করবা তত দামটা বৃদ্ধি পাবে, এবং যত তুমি উপর থেকে নিচে আসবা মেমোরির কিন্তু গতিটা কমতে থাকবে এবং দামটাও কিন্তু কমতে থাকবে। যেমন তুমি দেখবা যে ভার্চুয়াল মেমোরি তুমি যদি অনলাইন থেকে পারচেস করো, যেমন গুগল ড্রাইভের মধ্যে কিন্তু মেমোরি আছে, বা হচ্ছে যারা অ্যাপল ইউজার তারা হচ্ছে আইক্লাউড থেকে স্টোরেজ কিন্তু পারচেস করতে পারে। তো তুমি দেখবা ওই যে পারচেস করার ক্ষেত্রে আমাদের রেটটা কিন্তু কম লাগে, টাকাটা কিন্তু কম লাগে। বাট তুমি যখন একটা ডিভাইস বানানোর ক্ষেত্রে, যখন ওই ডিভাইসের হচ্ছে একদম মাইক্রো প্রসেসরে যে রেজিস্টারটা থাকে, হ্যাঁ, মাইক্রো প্রসেসরে যে রেজিস্টার থাকে সেটার কিন্তু অনেক দাম। হ্যাঁ, কিন্তু তুমি যখন গুগল ড্রাইভ অথবা আইক্লাউড স্টোরেজ থেকে তুমি যখন তোমার মানে মেমোরিটা যখন পারচেস করবা, ভার্চুয়াল মেমোরি, সেটার কিন্তু প্রাইসটা অনেকটা কম থাকে, মাত্র কয়েক ডলারের মধ্যে কিন্তু মানে বিশাল একটা স্টোরেজ তুমি কিনতে পারো, এবং সেখানে অনেকগুলো ডেটা কিন্তু রাখা যায়, ঠিক আছে? এ হলো মূল ব্যাপারটা আর কি, ঠিক আছে?
তো এখানে কিছু বিষয় বলা আছে, এগুলো একটু খেয়াল করবা। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে কি কি বলা আছে, কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখো। তাহলে কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমোরি আছে। এই যে কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু কি আছে, মেমোরি আছে। প্রসেসরের সব থেকে কাছে যে মেমোরিটা থাকে সেটাকে আমরা বলি রেজিস্টার। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা এমসিকিউ হলো, সেটা হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় যে প্রসেসরের সব থেকে কাছের মেমোরি নিচের কোনটি, তাহলে আমরা অ্যান্সার করব কি, রেজিস্টার। কি অ্যান্সার করব, রেজিস্টার। আচ্ছা, এরপর বলা হচ্ছে আর তারপরেই থাকে ক্যাশ মেমোরি। তাহলে কম্পিউটারের প্রসেসরের সব থেকে কাছে যে মেমোরিটা থাকে সেটা হলো রেজিস্টার, এবং তারপরে যে মেমোরিটা থাকে সেটা হলো ক্যাশ মেমোরি, যেটা আমরা লেভেল 1 এবং লেভেল 2 এর মাধ্যমে ভাগ করি, পৃথক করি, রাইট। এরপর দেখো, রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমোরিটা আকারে বড়, মানে হচ্ছে এটা একটু বেশি তথ্য ধারণ করতে পারে, কিন্তু এটার গতি একটু কম হবে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। রেজিস্টার হচ্ছে সব থেকে ফাস্ট একটা মেমোরি। তুমি যত নিচের দিকে নামবা, মেমোরির যে আকারটা, মানে তথ্য ধারণের যে ক্ষমতা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু গতি কমতে থাকবে। এরপর বলছে কি দেখো, রেজিস্টার ও ক্যাশ মেমোরি প্রসেসরের মধ্যেই যুক্ত থাকে, ইম্পর্টেন্ট লাইন। তাহলে যদি আমাদেরকে বলা হয় কোন কোন মেমোরি প্রসেসরের মধ্যেই যুক্ত থাকে, তাহলে সেটা হলো রেজিস্টার এবং ক্যাশ মেমোরি। তাহলে প্রসেসরের সব থেকে কাছে থাকে রেজিস্টার, তারপরে থাকে ক্যাশ মেমোরি, এবং ইম্পর্টেন্ট লাইনটা হলো যে রেজিস্টার এবং ক্যাশ মেমোরি কিন্তু প্রসেসরের মধ্যেই কি থাকে, যুক্ত থাকে। ওকে, তারপর আসে হচ্ছে র্যাম। তারপর কি আসে, র্যাম আসে। এই র্যামটা কোথায় থাকে, র্যামটা হচ্ছে, খেয়াল করবা, র্যামটা প্রসেসরের বাইরে মাদারবোর্ডের সংযুক্ত থাকে। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় র্যামটা কোথায় থাকে, বা এই যে প্রসেসরের বাইরে মাদারবোর্ডে কোন মেমোরিটা সংযুক্ত থাকে, আমরা কি বলবো, আমরা বলবো র্যাম। হ্যাঁ, এই লাইনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এরপর দেখো, ক্যাশ লেভেলের থেকে র্যামের আকার আরও বড় এবং সেটার গতি আরও কম। হ্যাঁ, যেটা একটু আগে এক্সপ্লেইন করলাম। এরপর দেখো, খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল হলো রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার যে মেমোরিটা আছে সেটার দাম হচ্ছে বেশি। তারপরে আসে হচ্ছে কি, ক্যাশ মেমোরিটা, অর্থাৎ রেজিস্টারের দাম, এটাও আগে এক্সপ্লেইন করলাম। রেজিস্টার হচ্ছে সব থেকে দামি, তারপর হচ্ছে ক্যাশ, তারপর হলো র্যাম। হ্যাঁ, এভাবে করে ক্রমান্বয়ে দামটা কমতে থাকবে যত নিচের দিকে আসবে। ওকে, এরপর দেখো, র্যামের পরে আসে ভার্চুয়াল মেমোরি, যেটার আকার সব থেকে বড়, সব থেকে বেশি তথ্য ধারণ করতে পারে এবং সব থেকে গতি কম। হ্যাঁ, এরপর দেখো, র্যামে যখন জায়গা হয় না, তখন হার্ড ডিস্কের একটা অংশকে কম্পিউটার অপারেটিং সিস্টেম মেমোরি হিসেবে ব্যবহার করতে দেয়। সো এইটুকু পর্যন্ত আমাদের এখানে জানতে হবে মূলত কয়েকটা বিষয়, সেটা হলো যে প্রসেসরের মধ্যে কোন কোন মেমোরি থাকে, রেজিস্টার এবং ক্যাশ মেমোরি থাকে, এবং প্রসেসরের বাইরে মাদারবোর্ডে যেই মেমোরিটা থাকে সেটা হচ্ছে র্যাম। হ্যাঁ, এরপরে রেজিস্টার হচ্ছে সব থেকে দামি, এই মেমোরিটা সব থেকে দামি। এরপর ক্রমান্বয়ে নিচের দিকে যত মেমোরি দেখবা সেগুলো হচ্ছে রেজিস্টার থেকে কমতে থাকবে, মানে ক্রমান্বয়ে হচ্ছে দামটা কমবে। রেজিস্টার সব থেকে বেশি, ক্যাশ লেভেল 1 একটু কম, ক্যাশ লেভেল 2 হচ্ছে উপরে দুইটা থেকে আরও কম, এইভাবে করে ক্রমান্বয়ে কমতে থাকবে। ওকে, তো আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। তাহলে আমরা আমাদের প্রথম যে টপিকটা ছিল, প্রথম টপিকটা কি ছিল আমাদের, প্রথম টপিকটাতে আমাদের আলোচনার বিষয় ছিল প্রোগ্রামের ধারণা। আশা করি তোমাদের কাছে প্রোগ্রামের ধারণা এই টপিকটা এখন ক্লিয়ার, ঠিক আছে। তো এখানের মূল বিষয়গুলো হচ্ছে মেমোরি সংক্রান্ত। এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে পড়ে নেবা। এটা হচ্ছে তোমাদের যে বোর্ড বইটা আছে, সে বোর্ড বইয়ের একদম প্রথমেই কিন্তু এগুলো দেওয়া আছে, যেগুলো না পড়লে তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। আবার দেখা যাবে সিকিউর ক্ষেত্রে মানে যে প্রশ্নটা আছে জ্ঞানমূলক প্রশ্ন, সেটাও কিন্তু অ্যান্সার করা যাবে না। অলরাইট, তো একটা আমাকে জানাও তাহলে ক্লিয়ার কিনা এটা তোমাদের কাছে। ওকে, আচ্ছা, আমাকে বলছে রোজ ফ্লাওয়ার বলছে, আচ্ছা স্যার ক্লাস নিলে অনেক ভালো হবে, সামনে কলেজের এক্সাম। আচ্ছা, আমি চেষ্টা করব ক্লাসগুলো নিয়মিত নেওয়ার, বাট তোমাদের আমার সাথে কানেক্ট থাকা লাগবে। তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে ক্লাস আমি কাদের জন্য নেব।
অলরাইট, আচ্ছা একটু আমাকে বলো তাহলে, আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা? ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি। এরপরে খেয়াল করো, এরপরে আমরা আজকে আরও কয়েকটা বিষয় একটু পড়ার চেষ্টা করব। কি কি আছে দেখো। তাহলে এরপরে বলা হচ্ছে প্রোগ্রাম কি। তো প্রোগ্রাম জিনিসটা আসলে কি? প্রোগ্রাম জিনিসটা হচ্ছে কি দেখো, যে প্রোগ্রামের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালার সমষ্টিকে আমরা কি বলি? আমরা প্রোগ্রাম বলি। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম কি সেটা যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, এটা ধারাবাহিকভাবে হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, কম্পিউটারের সাহায্যে তুমি যখন কোনো একটা সমস্যাকে সমাধান করবা, সেই সমস্যাটা সমাধান করার জন্য তুমি যখন কতগুলো ইনস্ট্রাকশন দিবা, এই সবগুলো ইনস্ট্রাকশন মিলে হচ্ছে মূলত কি হয়? একটা প্রোগ্রাম হয়। তো আমরা যখন প্রোগ্রাম করব তখন দেখতে পাবো আমরা একটা সমস্যা সমাধান করার জন্য অনেকগুলো সিনট্যাক্স আমরা ইউজ করি সি প্রোগ্রামের ক্ষেত্রে। এই যে সবগুলো সিনট্যাক্স মিলে, মানে সিনট্যাক্স বলতে যে সি প্রোগ্রাম এই ভাষাটা কোডিং করার যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে আমরা বলছি সিনট্যাক্স। ঠিক আছে, অর্থাৎ একটা প্রোগ্রামিং ভাষা লিখার যে লিখার যে নিয়মকানুন সেটাকে আমরা বলছি সিনট্যাক্স। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে, তুমি যখন কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য কোনো একটা প্রোগ্রামিং ভাষার সাহায্যে তুমি কিছু ইনস্ট্রাকশন ইউজ করবা, সে সবগুলো ইনস্ট্রাকশন মিলে হচ্ছে মূলত আমরা ওই সমস্যাটাকে সমাধান করতে পারবো। এটাকে হচ্ছে আমরা বলছি কি? প্রোগ্রাম। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো প্রোগ্রামের ভাষার স্তর। খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো, প্রোগ্রামের ভাষার স্তর হচ্ছে কয়টা? 5টা। প্রথম যেটা, সেটা হলো মেশিন ভাষা। এটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম প্রজন্মের ভাষা। তাহলে প্রথম প্রজন্মের ভাষা যেটাকে আমরা বলছি মেশিন ভাষা, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে 0 এবং 1, 0 এবং 1। হ্যাঁ, 0 এবং 1 আমরা জানি। 0 এবং 1 হচ্ছে মূলত বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত ইউজ করা হয় ডিভাইসের ভাষা হিসেবে। যে কোনো ডিভাইস কিন্তু তারা ভাষা হিসেবে শুধুমাত্র 0 এবং 1কেই বুঝে, সে কিন্তু আর কিছুই বুঝে না, রাইট? আচ্ছা, তাহলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হলো মেশিন ভাষা, যেখানে মূলত 0 এবং 1-এর সাহায্যে কোড করা হয় বা সমস্যাগুলোকে সমাধান করা হয়। এরপর সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটা হচ্ছে মূলত কি? অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষাকে আমরা মূলত বলি সাংকেতিক ভাষা। কি বলি এটাকে? এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি সাংকেতিক ভাষা। হ্যাঁ, সাংকেতিক ভাষা। ওকে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সংকেত ইউজ করে আমরা কি করে থাকি? কোডিং করে থাকি এই ভাষার মধ্যে। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপর তৃতীয় প্রজন্মের ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্ট্যান্ট। এখনও পর্যন্ত কিন্তু আমরা যতগুলো প্রোগ্রামিং ভাষা ইউজ করি সবগুলো কিন্তু থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে। হ্যাঁ, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। হ্যাঁ, এগুলো হচ্ছে সব থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এটা কি? উচ্চ স্তরের ভাষা। ওকে, এরপর দেখো চতুর্থ প্রজন্মের ভাষা, যেটাকে আমরা বলি 4GL, অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা, যেটাকে আমরা বলি অতি উচ্চ স্তরের ভাষা। সর্বশেষ যেটা আছে সেটা হলো পঞ্চম প্রজন্মের ভাষা, মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি 5GL, অর্থাৎ ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা। অর্থাৎ এই যে ফোর্থ এবং ফিফথ, মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা কিন্তু অলরেডি তোমাদের বইয়ের মধ্যে আছে। আইসিটি এই সাবজেক্টটার অধ্যায় 6 যেটা আছে,
অধ্যায় 6 যেটা যেটা হচ্ছে মূলত একটা ডেটাবেস ম্যানেজমেন্ট, ওখানে একটা ভাষা আমরা শিখি, সেটা হচ্ছে এসকিউএল। কি শিখি আমরা? এসকিউএল, অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা, যেটা মূলত হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আর 5GL হচ্ছে মূলত একটা স্বাভাবিক বা হচ্ছে ন্যাচারাল ভাষা। তোমাদেরকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা অতি উচ্চ স্তরের ভাষা। তোমাদেরকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি পঞ্চম প্রজন্মের ভাষা বা ন্যাচারাল ভাষা, এটা প্রশ্ন করতে পারে, ঠিক আছে? সো ইনিশিয়ালি এই ব্যাপারগুলো তোমরা একটু জানবা। তাহলে প্রোগ্রামিং ভাষার স্তর হচ্ছে কয়টা? 5টা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। সো প্রথম যেটা আছে এটা হচ্ছে মেশিন ভাষা, সেকেন্ডটা হচ্ছে সাংকেতিক ভাষা, যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। আর উচ্চস্তরের ভাষা হচ্ছে যেখানে মূলত আমরা বর্তমানে সবথেকে বহুল ব্যবহৃত যেই প্রোগ্রামিং ভাষাগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, এগুলো সবগুলো হচ্ছে মূলত এটা 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরপর অতি উচ্চ স্তরের ভাষার মধ্যে যেগুলো আসলে ন্যাচারাল ভাষার মতোই, অর্থাৎ প্রোগ্রামিংটাকে সহজ করার জন্য বর্তমানে কিন্তু অনেক কাজ করা হচ্ছে, যাতে করে সবাই মোটামুটি হচ্ছে কী করতে পারে, যে তাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারে, ঠিক আছে? সো 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এমন ভাষা যেগুলো আসলে মানুষ খুব সহজেই বুঝতে পারে, মানুষ চাইলেই হচ্ছে এগুলো শিখে খুব সহজে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে, ঠিক আছে? সো চলো আমরা একটা একটা করে দেখি যে প্রত্যেকটা জেনারেশনের মধ্যে যে ভাষাগুলো আছে সেগুলো কেমন বা সেগুলোর কাজ কী, সেটা সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, মানে হচ্ছে মেশিন ভাষা। এই জিনিসটা আসলে কি? তো খেয়াল করবা, এই থিওরিগুলো না পড়লে কিন্তু বারবার বলছি তোমরা এমসিকিউ পারবা না। দেখা যাবে হচ্ছে আরও অনেকগুলো বিষয় আমরা সামনে পড়বো, সেই বিষয়গুলো জানা না থাকলে প্রোগ্রাম করতে অনেক সমস্যা হয়, অনেক কিছু বোঝা যাবে না। সো এর জন্য আমি থিওরিটাকে অনেক বেশি গুরুত্ব দেই। হ্যাঁ, যারা হচ্ছে আমার ইউটিউবের ক্লাসগুলো করছো তোমরা হয়তো জানো, সেই ক্লাসগুলো করেই কিন্তু অনেকে সি প্রোগ্রামটা মানে ইজিলি হচ্ছে পারে। হ্যাঁ, সি প্রোগ্রাম আসলে খুব কঠিন না, এটা হচ্ছে আসলে সহজ করে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আমি জানলে আমার জন্য এই সি প্রোগ্রাম অধ্যায়টা সহজ হয়ে যাবে, বা আমরা সি প্রোগ্রাম মানে ইজিলি হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো, বা আমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করতে পারবো। সো আমি যে ওয়েতে পড়াচ্ছি এভাবে করে পড়লে ইনশাল্লাহ তোমরা অবশ্যই এই অধ্যায়ে ভালো করবা। এবং তোমরা যারা হচ্ছে 25 ব্যাচ আছো, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এই অধ্যায় থেকে কিন্তু সিকিউ 2টা আসার চান্স সব থেকে বেশি। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের আছো, তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা করে প্রশ্ন আসবে, এটা আসার চান্স কিন্তু 99%। সো ভালো করে অধ্যায়টা পড়লে কিন্তু ইজিলি খুব অল্প সময়ের মধ্যে 2টা সিকিউ অ্যান্সার করা যায়, ঠিক আছে? এবং এটা থেকে এমসিকিউ আসবে কমপক্ষে 5টা আসবে। তো খেয়াল করো তাহলে, এই যে মেশিন ভাষা আসলে কি? যে ভাষায় শুধু 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। অর্থাৎ এটা এমন একটা ভাষা যেখানে তুমি শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে তোমার সমস্যাটাকে সমাধান করবা। তুমি দুইটা সংখ্যা যোগ করবা, দুইটা সংখ্যা যোগ করার জন্য দুইটা সংখ্যা তুমি যোগ করবা, দ্যাটস ফাইন। তো দুইটা সংখ্যা যোগ করার জন্য তুমি প্রোগ্রামটা ক্রিয়েট করবা কিসের মাধ্যমে? 0 এবং 1 ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজনে বলছে যে আমি এইচএসসি 26, নো প্রবলেম, আমি এইচএসসি 25-এর কথা বললাম বিকজ তাদের সামনে পরীক্ষা, ওদের কিন্তু এই অধ্যায় থেকে 2টা আসবে। আর যাদের সম্পূর্ণ সিলেবাস আছে তোমাদের তো একটা মাস্ট আসবে, ঠিক আছে? মানে যারা হচ্ছে এইচএসসি 26 আছো, তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তোমাদের অবশ্যই কী হবে, একটা সিকিউ অবশ্যই আসবে। আর যদি হয় যে কোনো বোর্ডে তারা যদি চায় তাহলে 2টা সিকিউ দিতে পারে, হ্যাঁ, 2টা সিকিউ দিতে পারে। আচ্ছা, তো খেয়াল করবা তাহলে, যে ভাষায় শুধু 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সেটাকে হচ্ছে আমরা কি বলি? মেশিন ভাষা বলি। এবং মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করলে, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হলো যে তুমি যখন 0 এবং 1-এর সাহায্যে কোনো একটা প্রোগ্রাম রচনা করবা, তখন কিন্তু তোমার অনুবাদক প্রোগ্রামের কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ এখন প্রশ্ন হতে পারে, স্যার অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে মূলত, যেমন তুমি হচ্ছে বাংলাদেশি মানুষ, তোমার সামনে যদি কোনো একটা জাপানিজ অথবা চাইনিজ কথা বলে, মানে কেউ একজন তোমার সামনে কথা বলছে, তুমি কি তার কথাগুলো বুঝবা না? তো আমি তোমাদেরকে একটু আগে বলে আসলাম
যে পৃথিবীতে যত ডিভাইস আছে সেই ডিভাইসগুলো কিন্তু আসলে বুঝে, তাদের ভাষাটা হচ্ছে মূলত 0 এবং 1। তারা কিন্তু 0 এবং 1ই বুঝতে পারে, আর কিছুই তারা বুঝে না। এখন আমরা তো প্রোগ্রাম করার সময় মূলত 0 এবং 1 ইউজ করি না। আমরা কি ইউজ করি? আমরা অনেক ধরনের ইনস্ট্রাকশন এখানে দিয়ে থাকি। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যেগুলো হচ্ছে ইংলিশে আমরা দেই। তো এখন ইংলিশ কমান্ডগুলো তো মূলত আমরা বুঝি, তারা তো বুঝে না। কম্পিউটারের প্রসেসরকে হচ্ছে ইংলিশ বুঝে না, সে বুঝবে কি 0 এবং 1। এই যে কম্পিউটারকে এই ভাষাটা বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম থাকে। অর্থাৎ তোমার সামনে যেমন কেউ চাইনিজ বললে তুমি বুঝবা না, সেই চাইনিজটাকে যদি তোমাকে কেউ বুঝিয়ে দেয়, অনুবাদ করে দেয়, তাহলেই তুমি বুঝতে পারবা। সিমিলারলি এই যে আমরা যখন বিভিন্ন প্রোগ্রামিং ভাষার সাহায্যে কোড করি, সেটা কিন্তু প্রসেসর মানে সরাসরি বুঝে না, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটা অনুবাদক প্রোগ্রাম থাকে। তো এটা হচ্ছে মূলত যে প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার কিন্তু আলাদা আলাদা কিন্তু অনুবাদক প্রোগ্রাম ক্রিয়েট করা থাকে, কম্পাইলার থাকে। মানে প্রত্যেকটা ভাষার জন্য, মানে প্রত্যেকটা ভাষাকে কম্পিউটারের প্রসেসরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুবাদক প্রোগ্রাম ক্রিয়েট করা থাকে। আমরা যখন কোড করব, অটোমেটিক্যালি সেটাকে হচ্ছে কম্পিউটারের প্রসেসরকে বুঝিয়ে দেবে কে? অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে বুঝিয়ে দেবে, অর্থাৎ কম্পিউটারের ভাষায় রূপান্তর করে ফেলবে। ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বেশি আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, আমাকে সোহেল বলছে, স্যার আপনার 24-এর রেকর্ড ক্লাসগুলা করছি, ক্লাসগুলা করে কলেজ এক্সাম অনেক ভালো হয়েছে, থ্যাঙ্কস স্যার। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, আমার ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এই সাবজেক্টে কোনো সমস্যা থাকবে না। যদিও ইংলিশ ক্লাস খুব একটা না হয়নি, ব্যস্ততার কারণে আসলে ক্লাসগুলো না হয় না, বাট পেইড ব্যাচের ক্লাস থাকে, আবার অফলাইনে ক্লাস থাকে। তো সব মিলিয়ে আসলে ওরকম সময় হয় না যে লাইভ ক্লাসগুলো একদম নিয়মিত নিব। ঠিক আছে, এর জন্য দেখা যায় ক্লাসগুলো আমি ইংলিশ ক্লাস খুব একটা আপলোড করতে পারি নাই। বাট আমার ইউটিউবে যে আইসিটি ক্লাসগুলো আছে সেগুলো করলে ইনশাল্লাহ এই বিষয়ে আর কোনো সমস্যা থাকার খুব একটা কথা না। ঠিক আছে, অলরাইট। তো খেয়াল করো, তাহলে আমরা এটা বুঝলাম, তাহলে মেশিন ভাষার ক্ষেত্রে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ মেশিন ভাষা হচ্ছে সরাসরি মেশিনেরই ভাষা। আমরা এই ভাষায় কোড করলে সেটা মেশিন অটোমেটিক্যালি বুঝতে পারে। ঠিক আছে, এরপরে আসো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষা। হ্যাঁ, তো অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মূলত একটা সাংকেতিক ভাষা। বিভিন্ন ধরনের সংকেত বা ন্যামনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। তুমি জাস্ট এমসিকিউর জন্য এটা মনে রাখবা, সেটা হচ্ছে যদি বলা হয় যে কোন প্রজন্মের ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। বা মানে কোন ভাষাটাকে আমরা সাংকেতিক ভাষা বলি, তাহলে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে আমরা কি বলি? সাংকেতিক ভাষা বলি। এটা জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপর আসো সব থেকে ইম্পর্টেন্ট থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলছি উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এটা হচ্ছে একটু ভালো করে মাথায় রাখবা। খেয়াল করো, তাহলে খেয়াল করো যে প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে আমরা উচ্চস্তরের ভাষা বলি। অর্থাৎ একটা প্রোগ্রাম রচনা করার জন্য মানুষ সহজে বুঝতে পারে এবং ওই ভাষাটা ইউজ করে আমরা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারি, এটাকে হচ্ছে আমরা বলি উচ্চস্তরের ভাষা। তো দেখো, বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষা ব্যবহার করে থাকি। অর্থাৎ নানা ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা নানা ধরনের উচ্চস্তরের ভাষা বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। যেমন খেয়াল করবা, বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য আমরা বেসিক, প্যাসকেল, C++ এই প্রোগ্রামিং ভাষাগুলো ইউজ করি। আবার আমরা প্রশ্ন উত্তরমূলক সমস্যাগুলো সমাধান করার জন্য বেসিক, C++, ফক্সপ্রো এই ভাষাগুলো ইউজ করে থাকি। আবার খেয়াল করো, বাণিজ্যিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কবল নামক এই প্রোগ্রামিং ভাষাটা ইউজ করে থাকি। তাহলে যে এক একটা সমস্যা সমাধান করার জন্য আমরা এক এক ধরনের প্রোগ্রামিং ভাষা কিন্তু আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবা। এরপর আসো কি বলা হচ্ছে, দেখো সি, মানে আমরা এইটুকু পর্যন্ত মূলত পড়লাম। এটা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা মানে ইনিশিয়াল একটা মানে ধারণা আর কি। হ্যাঁ, শুরুর দিকের একটা ধারণা যে এটা হচ্ছে মূলত মানে মানুষ যেন সহজে বুঝতে পারে এই ধরনের একটা ভাষা, এবং এই ভাষার সাহায্যে মানুষ সহজেই তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং
বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য আমরা এই টাইপের যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে এগুলো ইউজ করি এগুলো, এবং প্রশ্ন উত্তরমূলক সমস্যা সমাধানের জন্য এগুলো ইউজ করি, এবং বাণিজ্যিক সমস্যা সমাধানের জন্য আমরা কবল ইউজ করি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে যে বাণিজ্যিক সমস্যা সমাধান করার জন্য আমরা কোন প্রোগ্রামিং ভাষাটা ইউজ করে থাকি, তখন তোমরা অ্যান্সার করবা কবল। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো। এরপরে এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে এগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব, যেটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো খেয়াল করবা, প্রথমত আমরা যেহেতু সি প্রোগ্রাম পড়তেছি, তাহলে আমরা সি নিয়ে একটু কথা বলি, মানে সি এই যে প্রোগ্রামিং ভাষাটা আছে এটা নিয়ে একটু কথা বলি। দেখো যে সি, এই যে সি প্রোগ্রাম যেটা, এটা যিনি আবিষ্কার করেন তার নামটা কি? তার নাম হচ্ছে ড্যানিস রিচি। হ্যাঁ, এই ভদ্রলোক সি প্রোগ্রামটা আবিষ্কার করছে, এবং সি প্রোগ্রাম হচ্ছে মানে একটা এমন একটা প্রোগ্রামিং ভাষা যেটার সাহায্যে হচ্ছে তুমি সব কিছু করতে পারবা। সব কিছু বলতে তুমি এটার সাহায্যে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, এটার সাহায্যে তুমি মানে যে যেটা যেটা হচ্ছে আমরা কি বলি, মানে সিস্টেমের কাজ করতে পারবা, অর্থাৎ তোমার সিস্টেমকে কন্ট্রোল করতে পারবা। ঠিক আছে? এরপর মানে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবা আর কি। এক কথাই সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি তোমার হার্ডওয়্যারকে, ডিভাইসের যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যার মানে প্রসেসর হচ্ছে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? সো এটা করতে পারবা সি ভাষার সাহায্যে। আবার অ্যাপ্লিকেশনও তুমি মেক করতে পারবা। আবার এই যে সি ভাষা ইউজ করে কিন্তু একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা। হ্যাঁ, তো সি হচ্ছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ভাষা, যেটার সাহায্যে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করা থেকে শুরু করে একটা ডিভাইসের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে তুমি হচ্ছে অপারেটিং সিস্টেম পর্যন্ত এটার সাহায্যে বিল্ড করা যায়। ঠিক আছে? তো খেয়াল করবা যে সি প্রোগ্রামটা যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে ড্যানিস রিচি। তো এটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটার আবিষ্কারের সময়টা হচ্ছে বইয়ে দেওয়া আছে 1972 সাল। 1972 সালে হচ্ছে এই ভাষাটা আবিষ্কার হয়, এটা আমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের এনসিটিভি বইয়ে এটা দেওয়া আছে। আর তোমরা যদি হচ্ছে অ্যাকচুয়াল আবিষ্কারটা জানতে চাও তাহলে উইকিপিডিয়াতে দেওয়া আছে 1970 সাল। ঠিক আছে? তবে যেহেতু বইয়ে 1972 সাল দেওয়া আছে, আমরা কিন্তু এমসিকিউতে এটাই অ্যান্সার করবো, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বইয়েরটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো উইকিপিডিয়াতে দেওয়া আছে 1970 সালে এটা আবিষ্কার করা হয়, আর 1972 সালে হচ্ছে এটা আবিষ্কার করা হয় বা এটা ধারণাটা আসে, সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের এনসিটিভি বইয়ে। ওকে, এরপর খেয়াল করে এটা কোথায় আবিষ্কার করছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে এটা আবিষ্কার করছে। এখন এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট এই পয়েন্টটা, এবং এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এই ভাষাকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা। যদি বলা হয় যে, আমি তোমাদেরকে এমসিকিউ মার্ক করে যে লাইনগুলো বলে দিচ্ছি, এই লাইনগুলোর বাইরে কিন্তু এমসিকিউ আসবে না, এইটুকু তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে? আমি যেই লাইনগুলো ধরে ধরে বলে দিচ্ছি এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এগুলোর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে? সো খেয়াল করো তাহলে, যদি বলা হয় যে নিচের কোনটিকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, তাহলে বলবা সি প্রোগ্রাম। ওকে, এরপর যদি বলা হয় যে নিচের কোন ভাষাকে মধ্যম স্তর বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাহলে কি বলবা? তাহলে বলবো হচ্ছে তোমার এটাকে মানে সি প্রোগ্রামকে হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার যে কেন সি প্রোগ্রামকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যে ফার্স্ট জেনারেশন পড়ে আসলাম, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন পড়ে আসলাম, ফার্স্ট জেনারেশন কি ছিল? মেশিন ভাষা ছিল। ফার্স্ট জেনারেশন কি ছিল? মেশিন ভাষা। এবং সেকেন্ড জেনারেশন কি ছিল? অ্যাসেম্বলি ভাষা, রাইট? অ্যাসেম্বলি ভাষা। তো এই যে এই দুইটা ভাষাকে মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন যেগুলো আছে এগুলোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? লো লেভেল, এগুলোকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর থার্ড জেনারেশন যেটা আছে, থার্ড জেনারেশন যেখানে হচ্ছে আমরা এগুলো থার্ড জেনারেশনের মধ্যে কিন্তু অনেকগুলাই প্রোগ্রামিং ভাষা আছে যেখানে আমরা এগুলো এখন পড়বো, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো সব হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলা হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে মূল ব্যাপারটা একটু খেয়াল করবা তোমরা, এই যে সি যে ভাষাটা, এই ভাষাটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি কারণে বলা হয়? এটা বলার কারণ হচ্ছে
যে তুমি সি ভাষার সাহায্যে, সি প্রোগ্রামের সাহায্যে তুমি লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজও করতে পারবা, তুমি আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজও করতে পারবা। তাহলে আমরা সি ভাষার সাহায্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর থার্ড জেনারেশন হচ্ছে যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুইটার কাজই কিন্তু আমরা করতে পারি। তাহলে এটাকে এই জন্য আমরা কি বলি, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে মধ্যম স্তরের ভাষা, যেটার সাহায্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাজও করা যায়, আবার যেটার সাহায্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চস্তরের ভাষার কাজও করা যায়। বুঝছো? সো এর জন্য এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে মধ্যম স্তরের ভাষা। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো, এই ভাষার সাহায্যে উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধাও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তাহলে খেয়াল করবা যে এই যে সি ভাষাটা আছে, এটা হচ্ছে এমন একটা ভাষা যেটার সাহায্যে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা। মানে উচ্চস্তরের ভাষা বলতে বোঝাচ্ছে যে যে ভাষাগুলো ইউজ করে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি। হ্যাঁ, একটু ওয়েট। ওকে, তো দেখো তাহলে যেটা বলছিলাম সেটা কি, যে উচ্চস্তরের ভাষা হচ্ছে যেগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশন মেক করতে পারি, রাইট? অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। তো উচ্চস্তরের ভাষার পাশাপাশি, অর্থাৎ সি ভাষার সাহায্যে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করার পাশাপাশি চাইলে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ তোমার সিস্টেম যেটা আছে, ডিভাইসের যেই প্রসেসর আছে, সেটাকেও কিন্তু কি করা যায়, কন্ট্রোল করা যায়। ঠিক আছে, অলরাইট। সো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সি ভাষার জন্য। তাহলে এটার আবিষ্কারক হচ্ছে ড্যানিস রিচি। বইয়ের মতে এটা আবিষ্কার হয় 1972 সালে, এবং উইকিপিডিয়ার মতে এটা আবিষ্কার হয় 1970 সালে, এবং এটাকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং এই ভাষার সাহায্যে আমরা উচ্চস্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যারে কিন্তু কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আর বাকিগুলো জানার আমাদের কোনো প্রয়োজন নাই। এরপর আসো সি প্লাস প্লাস। এটা কে আবিষ্কার করছে? এটা হচ্ছে আবিষ্কার করছে বিয়ার্নি স্ট্রাউস্ট্রপ। কত সাল? 1980 সাল। সো এই যে প্রথম যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ এটা এমন একটা ভাষা যে ভাষাটা মূলত অনেকগুলো অবজেক্টকে ঘিরে হচ্ছে কি করে থাকে, প্রোগ্রামটা করে থাকে। অর্থাৎ আমরা এই ভাষাটা যখন ইউজ করব, অনেকগুলো অবজেক্টকে হচ্ছে আমরা ঘিরে প্রোগ্রাম করে থাকি। সো সেটা বোঝার দরকার নাই, তোমরা জাস্ট এটা মনে রাখবা, যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, তাহলে তোমরা অ্যান্সার করবা সি প্লাস প্লাস। যদি সি প্লাস প্লাস থাকে, আরও কিন্তু কয়েকটা আছে, যেমন পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। সো তোমাকে দিলে হয় মাল্টিপল কোশ্চেনের মধ্যে তিনটাই দিবে, মানে রোমান সংখ্যা 1 সি প্লাস প্লাস, রোমান সংখ্যা 2 পাইথন, রোমান সংখ্যা 3 হচ্ছে তোমার জাভা, অথবা যদি একটা দেওয়া থাকে তাহলে যে কোনো একটা দেওয়া থাকবে। তাহলে সি প্লাস প্লাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে এটি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এরপর আসো, এরপরে জাভা কে আবিষ্কার করছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কত সালে আবিষ্কৃত হয়? এটাও ইম্পর্টেন্ট না, জাস্ট এটাই মাথায় রাখবা, এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এরপর পাইথনের ক্ষেত্রে একই, কে আবিষ্কার করছে? ইম্পর্টেন্ট না। সময়টা কখন, মানে এটা কখন আবিষ্কৃত হয়? এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মাথায় রাখবে, এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তাহলে তোমাকে যদি বলা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষাগুলো কি কি, তাহলে তুমি বলবা কি কি, তুমি বলবা সি প্লাস প্লাস, তারপর বলবা জাভা, হ্যাঁ, তারপর বলবো হচ্ছে পাইথন। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, পাইথন। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, তাহলে সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, আশা করি মনে থাকবে। এরপরে কি কি আছে দেখো, ভিজুয়াল বেসিক, যদি প্রশ্ন করা হয় এটা কি ধরনের প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে মূলত ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। জাস্ট এই লাইনগুলো মাথায় রাখবা, এখানে তুমি এটা কি কাজ করে এগুলো জানার কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে আননেসেসারি। জাস্ট তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই বিষয়গুলো জেনে হচ্ছে তুমি কোনো বড় প্রোগ্রামার হবা না, জাস্ট ইনিশিয়ালি হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া রাখা,
যদি তোমার প্রোগ্রামিং করতে ইচ্ছে করে তাহলে তোমার এইচএসসি কমপ্লিট করার পরে এইচএসসির যে সিলেবাসটা সেই সিলেবাসটা কমপ্লিট করার পরে এটার উপর বেস করে ইন ফিউচার তুমি অনেক এগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া নিতে পারবা। এখন মুখ্য বিষয় হচ্ছে এই বিষয়গুলোতে পরীক্ষায় ভালো করা, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো ওরাকল যেটা আছে এটার ক্ষেত্রে যে ইনফরমেশন আসতে পারে সেটা হচ্ছে যদি প্রশ্ন করা হয় বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কি, তখন তুমি বলবা ওরাকল। তাহলে ওরাকল হচ্ছে বর্তমানে পৃথিবীর সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে ওরাকল। তাহলে কি কি তথ্য আমরা এখানে পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা জাভা, পাইথন, C++, এগুলো হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এরপর ভিজুয়াল বেসিক হচ্ছে একটা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা, এগুলো এমসিকিউর জন্য। ওরাকল হচ্ছে বর্তমানে সব থেকে জনপ্রিয় একটা ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা। জাস্ট এইটুকু জানলেই হবে, এর থেকে বেশি জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এরপর দেখো এগুলো সব থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো অ্যালগল, এটা হচ্ছে মূলত অ্যালগরিদমিক প্রোগ্রামিং ভাষা। এটা মূলত 1958 সালে মানে সার্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারের ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার উদ্ভাবন হয় মূলত, বাট এটা এখন খুব একটা ইউজ করা হয় না, ঠিক আছে? এরপর দেখো ফরট্রান যেটা আছে এটার পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর, আর অ্যালগল এটার পূর্ণরূপ হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো ফর্মুলা ট্রান্সলেটর মানে ফরট্রান যেটা আছে এটা মূলত কি, এটা মূলত হচ্ছে জন বাকাস এবং অন্যান্যরা যখন IBM কোম্পানিতে কর্মরত ছিল তখন তারা 1950-এর দশকের মাঝে এটি তারা তৈরি করে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এর আগেরগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে? অলরাইট, তো আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শেষ করলাম। এরপর আমরা আজকে এই বিষয়গুলো শেষ করেই কিন্তু ক্লাসটা শেষ করব। আজকে মোটামুটি আমরা কিছু বিষয় জানার চেষ্টা করলাম, পরবর্তীতে আমরা আরও যদি এঙ্গেজ হই তাহলে আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করব। সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে? তো খেয়াল করো তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলছি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে অতি উচ্চ স্তরের ভাষা। তো এটা কি আসলে 4GL এর পূর্ণরূপটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে অনেক সময় আসে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে এই ভাষা ব্যবহার করে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। হ্যাঁ, অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আমরা কি করতে পারবো, আমরা খুব সহজে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। এবং এই ভাষা ব্যবহার করে সিস্টেম প্রোগ্রাম তৈরি করা যায় না, কিন্তু তুমি সি যে ভাষাটা আছে, সি প্রোগ্রাম যেটা আছে এটা ইউজ করে কিন্তু সিস্টেম প্রোগ্রাম তৈরি করতে পারবা। একটা ডিভাইস রান হওয়ার জন্য যে সিস্টেমটা দরকার সেই সিস্টেমটা তুমি কিন্তু তৈরি করতে পারবা, সিস্টেম প্রোগ্রাম, ঠিক আছে? বাট ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ তৈরি করে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, কিন্তু তুমি কি করতে পারবা না, সিস্টেম প্রোগ্রাম। একটা ডিভাইস রান হওয়ার জন্য এটার যে সিস্টেম প্রোগ্রাম আছে মানে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু এই যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এটা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো কয়েকটা গুরুত্বপূর্ণ 4GL ভাষা আছে, সেগুলো কি কি দেখো। SQL, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এটা সম্পর্কে আলোচনা আছে। SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এরপর ফোকাস আছে, ইন্টেলেক্ট আছে। তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তাহলে তুমি বলবা যদি SQL থেকে এটা অ্যান্সার করবা, যদি ফোকাস থাকে তাহলে এটা অ্যান্সার করবা, যদি ইন্টেলেক্ট থাকে তাহলে এটা অ্যান্সার করবা। এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এমসিকিউতে আসবে, দেখবা বিগত বছরে প্রায় আসছে। আমি যা বলছি ক্লাসে সেগুলো হচ্ছে একটু ক্লাসটা শেষ করে তোমরা দেখবা বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখলেই এই বিষয়গুলো ঘুরে ফিরে বারবার আসছে। নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, নিচের কোনটি হচ্ছে মধ্যম স্তরের ভাষা, কোনটা হচ্ছে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা, তারপর কোন ভাষার সাহায্যে হচ্ছে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, এগুলো বারবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, এরপর কি বলছে দেখো, এরপরে পঞ্চম প্রজন্মের ভাষাটা কি দেখো, ন্যাচারাল ভাষা। এখানে মূলত কি বলা হচ্ছে, পঞ্চম প্রজন্মের প্রোগ্রাম ভাষা হচ্ছে মানে এখানে বলা হচ্ছে পঞ্চম প্রজন্মে প্রোগ্রাম ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা ব্যবহারের চেষ্টা চলছে। অর্থাৎ মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে মূলত একটা ন্যাচারাল ভাষা, যেটা হচ্ছে মূলত একটা ন্যাচারাল ভাষা। এই ন্যাচারাল ভাষার মধ্যে আসলে কি করা হচ্ছে, এখানে মূলত যে মানুষ যাতে করে খুব সহজে প্রোগ্রাম করতে পারে
এর জন্য এখানে কাজ করা হচ্ছে, অর্থাৎ যে মানুষ যেন খুব সহজে তাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারে, যে প্রোগ্রাম করাটা মানুষের জন্য যেন সহজ হয়ে যায়, এটা নিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে। এর জন্য এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে স্বাভাবিক ভাষার মতো, ঠিক আছে। এবং দেখো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা পঞ্চম প্রজন্মের ভাষা যেটা, সেটা হচ্ছে ইংরেজি ভাষার মতো, এবং এ ধরনের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য আমাদের মানে অনুবাদকের জন্য বা অনুবাদ করার জন্য, অর্থাৎ এ ধরনের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদকের জন্য ব্যবহৃত অনুবাদককে কি বলা হয়? ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়। তাহলে আমরা জানি যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো আছে সেগুলোকে যখন আমরা অনুবাদ করব, মানে থার্ড জেনারেশন বলতে উচ্চ স্তরের ভাষা, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এগুলো হচ্ছে আমরা অনুবাদ করব অনুবাদক প্রোগ্রামের সাহায্যে। হ্যাঁ, তারপর হচ্ছে এক একটা প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য, অনুবাদ করার জন্য কিন্তু এক এক ধরনের কম্পাইলার থাকে। হ্যাঁ, অর্থাৎ সি ভাষার যে কম্পাইলার, সি ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য যে অনুবাদকটা আছে, সেটা কিন্তু আবার জাভা বা পাইথনের ক্ষেত্রে সেম না, প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্ট। তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম প্রজন্মের ভাষা, যেটা মানুষের ভাষার মতো, মানুষ যেন সহজে প্রোগ্রাম করতে পারে, সহজে এটা শিখতে পারে, ঠিক আছে। সো এই ধরনের ভাষার ক্ষেত্রে যে অনুবাদকটা থাকে সেটাকে বলা হয়, মানে সে অনুবাদককে বলা হয় ইন্টেলিজেন্ট কম্পাইলার। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন প্রজন্মের ভাষাকে, মানে ভাষার অনুবাদককে, কোন প্রজন্মের ভাষার অনুবাদককে ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়, তাহলে কি বলবা? পঞ্চম প্রজন্মের ভাষা। তাহলে পঞ্চম প্রজন্মের ভাষার যে অনুবাদকটা আছে, সে অনুবাদককে বলা হয় মূলত ইন্টেলিজেন্ট কম্পাইলার, ঠিক আছে। ওকে, মানে এই ভাষাকে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য যে অনুবাদক আছে সেটাকে বলা হয় ইন্টেলিজেন্ট কম্পাইলার। ওকে, তো কয়েকটা পঞ্চম প্রজন্মের ভাষা দেখো যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেমন কি আছে এখানে? প্রোলগ আছে, মার্কিউরি, OPS5, এগুলো বারবার বিগত বছরে কিন্তু এমসিকিউতে আসছে। নিচের কোনটি পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা? তাহলে কি দিবে অ্যান্সার দিবা হচ্ছে প্রোলগ অথবা মার্কিউরি অথবা OPS5, ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আমরা পরের ক্লাস থেকে বাকি বিষয়গুলো পড়া শুরু করব। আজকে আমরা কি পড়লাম? আজকে মূলত আমাদের এই যে থিওরি যে পার্টটা আছে, সেই পার্টের মধ্যে আমরা প্রোগ্রামের ধারণা, প্রোগ্রাম জিনিসটা আসলে কি, এবং প্রোগ্রামের ভাষার স্তর, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আজকে জানলাম। আজকে আসলে মূলত আমার ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য ছিল, আমি যেহেতু অনেক দিন ধরে ক্লাস নিচ্ছি না, আজকে প্রায় হচ্ছে তোমার অনেক মাস, এটা শুরুতেই তোমাদেরকে বললাম। সো এর জন্য আমি জাস্ট আজকে একটু ক্লাসে এসে দেখলাম যে তোমরা আছো কিনা। যদি ক্লাসে তোমরা থাকো তাহলে আমি হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো তোমাদেরকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য, মানে আইসিটি, ইংলিশ, এই সাবজেক্টগুলো যেন ভালো করতে পারো। এই সাবজেক্টগুলোতে হচ্ছে যতটা সম্ভব হচ্ছে ভালো করা যায় আর কি, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা প্রোগ্রামের ধারণা, প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষার স্তর, এই বিষয়গুলো শেষ করি। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে তোমরা আমাকে আমার পেজে ইনবক্স করে জানাতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে আমাদের এর পরের ক্লাসে। আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।